পরের টপিক থেকে, সেটা হলো টাইপস অফ সিগন্যাল। এখানে বেশ কিছু ডিফারেন্ট টাইপ অফ সিগন্যাল আমরা পড়ব। তার মধ্যে আসে এক্সপোনেনশিয়াল সিগন্যাল, সাইনোসয়েডিয়াল সিগন্যাল, স্টেপ সিগন্যাল, ইম্পালস সিগন্যাল এবং র্যাম্প সিগন্যাল। প্রথমে আসি এক্সপোনেনশিয়াল সিগন্যাল। এক্সপোনেনশিয়াল সিগন্যালকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো রিয়েল এক্সপোনেনশিয়াল সিগন্যাল, একটা হলো কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল সিগন্যাল। রিয়েল এক্সপোনেনশিয়ালে এক্সপ্রেশন হচ্ছে এরকম, এখানে দেখা যাচ্ছে এক্স অফ টি ইকুয়াল টু বি ই টু দি পাওয়ার আলফা টি। এখানে বি হলো একটি স্কেলিং ফ্যাক্টর অ্যান্ড আলফা হচ্ছে রিয়েল প্যারামিটার। আলফার উপরে ডিপেন্ড করবে এই সিগন্যালটা দেখতে কেমন হবে। এখানে দেখা যাচ্ছে যে আলফা যদি 0 থেকে ছোট হয় তাহলে এই ফিগারটা, দ্যাট মিন্স এটা আমরা দেখতে পাচ্ছি এক্সপোনেনশিয়ালি ডিকে করছে। সে আলফার ভ্যালু -1। এখন টি এর ভ্যালু তোমরা চেঞ্জ করো, টি এর ভ্যালু 0 থেকে 1 2 3 4 5 6। তার মানে আলটিমেটলি টি এর ভ্যালু যদি আলফার ভ্যালু যদি -1 হয়, টি এর ভ্যালু যদি 1 হয়, তাহলে এটাতে প্রোডাক্ট হবে হচ্ছে -1। আলফার ভ্যালু যদি -1ই থাকে, টি এর ভ্যালু যদি 2 হয় দেন হবে -2, টি এর ভ্যালু 3 হলে -3, টি এর ভ্যালু 4 হলে -4। দ্যাট মিন্স যখন এক্সপোনেনশিয়ালের পাওয়ার হিসাবে আমরা মাইনাস একটা ভ্যালু ইনক্রিজিং অবস্থায় দেখতে পাচ্ছি, তার মানে অবশ্যই টোটাল সিগন্যালটা এক্সপোনেনশিয়ালি ডিকে করবে। যদি আলফার ভ্যালু 0 থেকে বড় হয় তো টি এর ভ্যালু ইনক্রিজ হওয়ার সাথে সাথে এদের প্রোডাক্টও ইনক্রিজ হবে, দ্যাট মিন্স এটা এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ হবে, এর এক্সপোনেনশিয়ালি রাইজ করবে সিগন্যালটা। এরপরে আসি আচ্ছা, এটা আমরা দেখছিলাম রিয়েল এক্সপোনেনশিয়াল সিগন্যাল কন্টিনিউয়াস টাইমের ক্ষেত্রে। রিয়েল এক্সপোনেনশিয়াল ডিসক্রিট টাইমের ক্ষেত্রে আমাদের ফাংশনটা হবে এরকম, এক্স অফ টি ইকুয়াল টু বি আলফা টু দি পাওয়ার এন। এখানে বি সেম, বি হচ্ছে একটা স্কেলিং ফ্যাক্টর আর আলফা হচ্ছে একটা রিয়েল প্যারামিটার। এখানে তোমরা দেখো আলফার ভ্যালুর উপরে ডিপেন্ড করে এখানে 4টা ক্লাসিফিকেশন করা হয়েছে। একটা হলো আলফার ভ্যালু 1-এর থেকে বড়, আলফার ভ্যালু 0 থেকে বড় বাট 1-এর থেকে ছোট, তার মানে ফ্র্যাকশনাল ভ্যালু, পজিটিভ ফ্র্যাকশনাল ভ্যালু। তারপরে আছে আলফার ভ্যালু 0 থেকে ছোট বাট -1-এর থেকে 0 থেকে ছোট -1-এর থেকে বড়, তার মানে নেগেটিভ ফ্র্যাকশনাল ভ্যালু। তারপর আরেকটা ক্লাসিফিকেশন আছে যেটা আলফার ভ্যালু যখন -1-এর থেকেও ছোট হবে। তো এই 4টা ক্লাসিফিকেশনের জন্য করেসপন্ডিং ফিগার যদি আমরা দেখি, দেখো এখানে আলফার ভ্যালু যদি 1-এর থেকে বড় হয়, তার মানে সে আলফার ভ্যালু 2, তখন এনের উপরে ডিপেন্ড করে ফাংশনটা যদি আমি প্লট করি অনেকটা এরকম হবে। যেরকম ধরো সে এন এর ভ্যালু 1, তার মানে প্রথম স্টেপটা পাবো হচ্ছে আমরা 2 টু দি পাওয়ার 1, দ্যাট ইজ 2, তারপরে 2 টু দি পাওয়ার 2, দ্যাট ইজ 4, 2 টু দি পাওয়ার 3, দ্যাট ইজ 8। তার মানে এক্সপোনেনশিয়ালি সেটা ইনক্রিজ করবে। যদি সেকেন্ড ক্লাসিফিকেশনে আমরা আসি, এখানে ছিল 0-এর থেকে বড় কিন্তু 1-এর থেকে ছোট, তার মানে পজিটিভ ফ্র্যাকশনাল ভ্যালু সে 0.5। এখন 0.5 টু দি পাওয়ার এন, তার অর্থ এন এর ভ্যালু বসাও 1 2 3 4, তাহলে সেটা দেখবা যে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করবে। প্রথমে হচ্ছে 0.5 টু দি পাওয়ার 1, তার মানে হচ্ছে 0.5, 0.5 টু দি পাওয়ার 2, তার মানে 0.25, এভাবে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করবে।
তারপরে আসি পরের যে ক্লাসিফিকেশন ছিল সেটা হচ্ছে নেগেটিভ ফ্র্যাকশনাল ভ্যালু, তার মানে 0 থেকে বড় বাট -1 থেকে ছোট। দ্যাট ইজ ধরে নাও যে -0.5। এখন এটার যদি এন এর ভ্যালু আস্তে আস্তে তুমি ইনক্রিজ করো, তখন আমরা দেখলাম যে এর আগের স্টেপে যখন ফ্র্যাকশনাল পজিটিভ ভ্যালু ছিল, তার অর্থ হচ্ছে যখন এন এর মান আমরা বাড়াচ্ছিলাম সেটা কিন্তু আস্তে আস্তে ডিক্রিজ করছিল, এক্সপোনেনশিয়ালি ডিকে করছিল। ঠিক তেমনি এই ক্ষেত্রেও যেহেতু এটা ফ্র্যাকশনাল ভ্যালু, এই ক্ষেত্রেও যদি এন এর ভ্যালু আমরা আস্তে আস্তে বাড়াই, অবশ্যই সেটা এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করবে বা ডিকে করবে। বাট এখানে একটা ফ্যাক্টর হচ্ছে, যেহেতু এখানে নেগেটিভ ফ্র্যাকশনাল ভ্যালু সে -0.5, যখন -0.5 তুমি তার পাওয়ার হিসাবে অড নাম্বারগুলো নিবা 1, 3, 5, 7, তখন কিন্তু তাদের রেজাল্টটা নেগেটিভ আসবে। বাট -0.5 টু দি পাওয়ার 2 যখন পাওয়ারটা হয়ে যাবে পজিটিভ, তখন কিন্তু সেটা একটা পজিটিভ আমাদেরকে ভ্যালু দেবে। যেরকম +2 টু দি পাওয়ার 2 4, বাট -2 টু দি পাওয়ার 1 -2, বাট -2 টু দি পাওয়ার 2 যখন দিয়ে দিচ্ছ তখন কিন্তু 4 হয়ে যাচ্ছে। তার মানে এটা এমন একটা সিগন্যাল আমরা পাবো, অবশ্যই সেটা এক্সপোনেনশিয়ালি ডিকে করবে, বাট একবার পজিটিভ দিকে একবার নেগেটিভ দিকে। যখন পাওয়ারটা ইভেন হবে তখন আস্তে আস্তে সে পজিটিভ দিকে ডিক্রিজ করবে, যখন পাওয়ারটা অড হবে 1, 3, 5, 7, তখন সেটা আস্তে আস্তে নেগেটিভ দিকে এক্সপোনেনশিয়ালি ডিকে হবে। এখন লাস্ট যে ক্লাসিফিকেশনটা ছিল সেটা হচ্ছে -1 এর থেকেও ছোট, আলফার ভ্যালু যদি -1 এর থেকেও ছোট হয়, যেরকম হচ্ছে -2 বা -3, সেক্ষেত্রে অবশ্যই সেটা ইনক্রিজ করবে, কারণ 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার মানে 4, 2 কিউব মানে 8, এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করবে। বাট যেহেতু আলফার ভ্যালু নেগেটিভ ভ্যালু একটা -2 বা -3, তার মানে যখন পাওয়ারটা ইভেন হবে, যেমন 2, 4, 6, 8 এর জন্য আমরা পজিটিভ ভ্যালু পাবো, যখন পাওয়ারটা অড হবে তখন আমরা নেগেটিভ ভ্যালু পাবো 1, 3, 5, 7 এরকম পাওয়ারের জন্য। তার মানে অবশ্যই সেটা এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করবে, বাট একবার পজিটিভ দিকে আর একবার নেগেটিভ দিকে। পজিটিভ দিকে কখন? যখন পাওয়ার হবে পাওয়ার হবে ইভেন 2, 4, 6, 8, আর নেগেটিভ দিকে কখন? যখন পাওয়ার হবে হচ্ছে অড, দ্যাট ইজ 1, 3, 5, 7। আচ্ছা, এই মোটামুটি ছিল রিয়েল এক্সপোনেনশিয়াল সিগন্যাল। কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল সিগন্যালের একটা স্যাম্পল এক্সাম্পল যদি আমরা দেখি, তাহলে সেটা অনেকটা এরকম, যেখানে একটা কমপ্লেক্স টার্ম থাকবে আই বা জে, এবং সেই ফাংশনটাকে আমরা লিখতে পারি x অফ টি, সে এখানে দেওয়া আছে x অফ টি ইকুয়াল টু e টু দি পাওয়ার j ওমেগা নট টি। এই জেকে আমরা কিন্তু ইউলার ফর্মুলা অনুযায়ী আবার এক্সপান্ড করে, যেরকম e টু দি পাওয়ার j ওমেগা টি, এটাকে আমরা লিখতে পারি cos ওমেগা টি প্লাস j সাইন ওমেগা টি। কারণ আমরা ইউলার ফর্মুলা অনুযায়ী আমরা জানি e টু দি পাওয়ার আই থেটা ইকুয়াল টু কস থেটা প্লাস আই সাইন থেটা। তাহলে কোনো সিগন্যালটির যদি রিপ্রেজেন্টেশন এরকম হয় অথবা এক্সপোনেনশিয়ালি এরকম হয়, তাহলে আমরা সেই সিগন্যালকে বলবো একটা কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল সিগন্যাল। এখানে আরও কিছু এক্সাম্পল দেওয়া আছে, এটা তোমরা দেখে নিও। এরপরে আমরা আসি স্টেপ ফাংশন। স্টেপ ফাংশন দেখো এখানে দেওয়া আছে যে এমন একটা ফাংশন যখন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল টি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল টি এবং টি এর উপরে ডিপেন্ড করছে ইউ অফ টি। এখন টি এর ভ্যালু যদি 0 থেকে বড়, 0 সমান অথবা 0 থেকে বড় যে কোনো ভ্যালু হয়, তার মানে টি ইকুয়াল টু 0, 1, 2, 3, 4, এই প্রত্যেকটা এরকম ইনফাইনাইট টি এর ভ্যালুর জন্য অলওয়েজ যদি ফাংশনটা 1 শো করে,
অ্যামপ্লিটিউড 1 শো করে। তার মানে টি ইকুয়াল টু 0 অথবা তার যে কোনো ভ্যালুর জন্য ফাংশনাল ভ্যালু হবে হচ্ছে 1। সেক্ষেত্রে ওই ধরনের ফাংশনকে আমরা বলবো স্টেপ ফাংশন। এই এক্সপ্রেশনটা ছিল হচ্ছে কন্টিনিউয়াস টাইম স্টেপ ফাংশন। তার মানে টি এর ভ্যালু যে কোনো ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য আমরা বলতে পারি। ঠিক তেমনি স্টেপ ফাংশন যদি ডিসক্রিট টাইমের ক্ষেত্রে আমরা বলতে চাই, তার মানে এন এর ভ্যালু 0 অথবা তার থেকে বেশি যে কোনো স্যাম্পলের জন্য যদি ফাংশনাল ভ্যালু 1 হয়, তাহলে আমরা বলতে পারি সেই ফাংশনটা হচ্ছে একটা ডিসক্রিট টাইম স্টেপ ফাংশন। তার মানে স্যাম্পল সংখ্যা 0, 1, 2, 3, 4 প্রত্যেকটা স্যাম্পলের জন্যই আমি অ্যামপ্লিটিউড পাবো হচ্ছে 1। এখানে একটা ডিসক্রিট টাইম স্টেপ ফাংশনের এক্সাম্পল দেওয়া আছে। এরপরে আসি আমরা ইম্পালস ফাংশন। ইম্পালস ফাংশনের ডেফিনেশন হচ্ছে এরকম: যখন অরিজিন দ্যাট ইজ টি ইকুয়াল টু 0, তখন সে আমাদেরকে একটা ইম্পালস দেবে, একটা সিগন্যাল ভ্যালু দেবে। সেই ভ্যালুটা অবশ্যই হবে হচ্ছে 1, আর আদারওয়াইজ অলওয়েজ আমরা অ্যামপ্লিটিউড পাবো 0। তো আমরা টি এর নেগেটিভ বা পজিটিভ যে কোনো ভ্যালুর জন্য আমরা অ্যামপ্লিটিউড পাবো 0। শুধুমাত্র টি ইকুয়াল টু যখন 0, তখন আমরা একটা ইম্পালস পাবো যার অ্যামপ্লিটিউড হচ্ছে 1। ঠিক তেমনি ডিসক্রিট টাইম ইম্পালস ফাংশনের ক্ষেত্রেও যখন স্যাম্পল সংখ্যা 0, দ্যাট ইজ অ্যাট দ্য অরিজিনে আমরা একটা ইম্পালস পাবো এবং তার অ্যামপ্লিটিউড হবে হচ্ছে 1। এই ধরনের ফাংশনকে আমরা বলবো ইম্পালস ফাংশন, বা এই ধরনের সিগন্যালকে আমরা বলবো ইম্পালস সিগন্যাল। আচ্ছা, এটা বোঝার আগে তার পরের স্লাইডটা আমরা যাই। এখানে দেখো, তো এর আগে আমরা আগে স্টেপে একটু ঘুরে আসি। আমরা ছিলাম স্টেপ ফাংশন। স্টেপ ফাংশনের রিপ্রেজেন্টেশন ছিল হচ্ছে ইউ দিয়ে, আর ইম্পালস ফাংশনের রিপ্রেজেন্টেশন হচ্ছে ডেল্টা দিয়ে। দেখো, ডেল্টা অফ টি, তার মানে অরিজিনে একটা ইম্পালস দেবে, তার ভ্যালু হচ্ছে 1, তার মানে এই ফিগারটা। ঠিক তেমনি এটা হচ্ছে ডিসক্রিট টাইম ইম্পালস ফাংশন। এখন আমরা যদি টাইম শিফটিং করি বা ফেজ দশা পার্থক্য করি, যদি আমরা জানি যে ফেজ নেগেটিভের অর্থ সেটা একটা ডিলেতে শুরু হয়। যেরকম আমরা এর আগে আমরা ফেজ যখন পড়েছিলাম যে সাইন থেটা আর সাইন থেটা প্লাস 90 ডিগ্রি, থেটা প্লাস 90 ডিগ্রি যখন ছিল, তখন সেটা ফেজটা কী করছিল, অরিজিন থেকে লিড করছিল। লিড করার মানে হচ্ছে অরিজিন থেকে বাম থেকে শুরু হবে। আর যখন প্লাস ছিল, আর যখন সাইন থেটা মাইনাস 90 ডিগ্রি ছিল, তার অর্থ কি, সিগন্যালটা ল্যাগ করছিল। তার অর্থ অরিজিন থেকে ডানে একটা যতটুকু ডিগ্রি পরিমাণ ল্যাগ করবে, তত ডিগ্রি পরিমাণ ডানের থেকে সে শুরু হবে। ঠিক তেমনি এখানে ডেল্টা এন যদি থাকে, তাহলে অরিজিনে আমরা একটা ইম্পালস পেতাম। বাট ডেল্টা এন মাইনাস এন নট যদি থাকে, তাহলে আমরা অরিজিন থেকে এন নট পরিমাণ দূরে একটা ইম্পালস পাবো, সেটা অবশ্যই ডান সাইড, অরিজিন থেকে ডান সাইডে। ঠিক তেমনি পজিটিভ দিকে যদি এন প্লাস এন নট থাকতো, তাহলে আমরা এই সিগন্যালটা লিড করতো, দ্যাট ইজ অরিজিন থেকে নেগেটিভ, অরিজিন থেকে বামে, মানে অরিজিনের থেকে আগে আমি একটা ইম্পালস পেতাম। দ্যাট ইজ অরিজিন থেকে এন নট পরিমাণ বামে আমরা একটা ইম্পালস পেতাম, যেটার ভ্যালু হচ্ছে 1। আচ্ছা, এবার আগের ফিগারে চলে আসি। এখানে দেখো একটা ইকুয়েশন বলা আছে যে ইউ অফ এন মাইনাস ইউ অফ এন মাইনাস 1 যদি আমরা করি, তাহলে আমরা ডেল্টা অফ এন পাবো। কীভাবে? দেখো এখানে একটা এই ফিগারটা দেখো, এটা হচ্ছে ইউ অফ এন। ইউ অফ এন কী ছিল মনে আছে? ইউ অফ এন ছিল হলো এন ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টু 0-র জন্য সবসময় আমরা 1 পাচ্ছিলাম। দ্যাট ইজ, দেখো 0 বা তার বড় এনের যে কোনো ভ্যালুর জন্য আমরা অ্যামপ্লিটিউড পাচ্ছিলাম 1, আর আদারওয়াইজ পাচ্ছিলাম 0। তাহলে এটা হচ্ছে ইউ অফ এন।
এখন ইউ অফ এন মাইনাস ওয়ান যদি আমি এখানে প্লট করতাম তাহলে কেমন হতো? এখানে দেখো ফেজ হচ্ছে নেগেটিভ দিকে, তার মানে এখানে হচ্ছে কি করছে, ল্যাগ করছে। ল্যাগ করার অর্থ কি, অরিজিন থেকে ডান থেকে শুরু হবে। কত ঘর ডান থেকে? এখানে এন মাইনাস ওয়ান, তার মানে এক ঘর ডান থেকে শুরু হবে। তার মানে এই জিরোর জায়গায় এখান থেকে ইউ অফ এন মাইনাস ওয়ান শুরু হবে হচ্ছে ওয়ান থেকে। তার মানে ইউ অফ এন মাইনাস হবে হচ্ছে এই ওয়ানের আগ পর্যন্ত সবসময় জিরো, আর ওয়ান থেকে শুরু হচ্ছে 1 2 3 4 এগুলোর জন্য অ্যাম্প্লিটিউড পাবো হচ্ছে 1। তাহলে এখান থেকে 1 শুরু হবে বাকিগুলোর জন্য, আর ইউ অফ এন ছিল হচ্ছে 0 থেকে 1 শুরু হচ্ছিল বাকিগুলোর জন্য। তাহলে এখন এই দুইটা সিগন্যাল যদি বিয়োগ করি, শুধু পার্থক্য কি, ইউ অফ এন এ 0 থেকে 1 আমরা পাচ্ছিলাম, আর ইউ অফ এন মাইনাস ওয়ানে 1 থেকে 1 পাচ্ছিলাম। ইউ অফ এন মাইনাস ওয়ানে কিন্তু 0-তে 0ই ছিল। তার অর্থ যদি বিয়োগ করি তাহলে 1 থেকে বাকিগুলোর জন্য ইউ অফ এনেও 1 ছিল, ইউ অফ এন মাইনাস ওয়ানেও 1 ছিল। তার মানে 1 থেকে বাকিগুলো বিয়োগ 1 থেকে 1 বিয়োগ করলে 0 পাবো, তার মানে এখানে অলওয়েজ 0। ঠিক তেমনি -1 -2 -3 এগুলোর জন্য কিন্তু ইউ অফ এনেও 0 ছিল, ইউ অফ এন মাইনাস ওয়ানেও 0 ছিল। তাহলে শুধুমাত্র পার্থক্য হচ্ছে 0তম পজিশনে। 0তম পজিশনে ইউ অফ এন এর ভ্যালু ছিল 1, আর ইউ অফ এন মাইনাস ওয়ানের ভ্যালু ছিল 0। তার মানে এখানে যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 1। দ্যাট ইজ শুধুমাত্র এই পজিশনে 1 পাবো, বাকি সব পজিশনে পাবো হচ্ছে 0। তাহলে এরকম একটা ফিগার আমরা পাবো। এই ফিগারটা কার সাথে মেলে? এই ফিগারটা ইন্ডিকেট করে হচ্ছে একটা ইম্পালস ফাংশন। কারণ কি, ইম্পালস ফাংশন আমরা জানি যে সেটা শুধুমাত্র 0তে একটা ইম্পালস দিবে, তার অ্যাম্প্লিটিউড 1, আদারওয়াইজ অলওয়েজ সে 0 দেবে। সুতরাং আমরা বলতে পারি ডেল্টা অফ এন ইকুয়াল টু ইউ অফ এন বিয়োগ ইউ অফ এন মাইনাস ওয়ান। আচ্ছা, এরপরে চলে যাই পরের স্লাইডে। তারপরে যে ফাংশনটা আমরা দেখব সেটা হচ্ছে র্যাম্প ফাংশন। র্যাম্প ফাংশন হচ্ছে, তার ডেফিনেশন হচ্ছে এরকম, টি গ্রেটার ইকুয়াল টু 0-র জন্য আমি অ্যাম্প্লিটিউড পাবো হচ্ছে টি। তারপর এই টি ডিপেন্ড করবে হচ্ছে টাইমের উপরে। তারপর টি এর ভ্যালু 1-এর জন্য 1 পাবো, 2 এর জন্য 2 পাবো, 3 এর জন্য 3 পাবো। দ্যাট ইজ এরকম একটা সিগন্যাল পাবো। ঠিক তেমনি র্যাম্প ফাংশন যদি আমরা ডিসক্রিট টাইমের ক্ষেত্রে বলতে চাই, তাহলে স্যাম্পল সংখ্যা 0 বা তার বেশির জন্য আমরা অ্যাম্প্লিটিউড পাবো ওই স্যাম্পলের নাম্বার। তার মানে স্যাম্পল সংখ্যা 1-এর জন্য অ্যাম্প্লিটিউড পাবো 1, স্যাম্পল সংখ্যা 2 এর জন্য অ্যাম্প্লিটিউড পাবো 2, এভাবে। তার মানে এরকম একটা সিগন্যাল আমরা পাবো, এটাকে আমরা বলছি র্যাম্প ফাংশন। এরপরে চলে আসি সিস্টেম। সিস্টেম কি? সিস্টেমের ডেফিনিশন এখানে বলছে যেরকম, এ সিস্টেম ইজ অ্যান এন্টিটি দ্যাট ম্যানিপুলেটস ওয়ান অর মোর সিগন্যালস টু পারফর্ম এ ফাংশন হুইচ রেজাল্ট এ নিউ আউটপুট সিগন্যাল। তার মানে সিস্টেমে আমরা একটা ইনপুট সিগন্যাল দেবো, এক বা একাধিক ইনপুট সিগন্যাল দেবো। সিস্টেমটা কোনো একটা কার্য সম্পাদন করবে, তারপরে সে একটা আউটপুট সিগন্যাল আমাদেরকে দেবে। এটা হচ্ছে সিস্টেমের কাজ। সিস্টেমের ক্লাসিফিকেশনে যদি আমরা আসি, এখানে দেখতে পাচ্ছি যে টাইম শিফটিংয়ের উপর ডিপেন্ড করে যে কোনো ফেজ পার্থক্য হচ্ছে কি হচ্ছে না, তার উপরে ডিপেন্ড করে সিস্টেমকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম, একটা হচ্ছে টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম। টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম হচ্ছে এরকম একটা সিস্টেম যে যেখানে ইনপুট সিগন্যালের যে ফেজ পার্থক্য বা দশা পার্থক্য, আউটপুট সিগন্যালের ফেজ পার্থক্য দশা পার্থক্য সেম থাকবে। অন্যান্য অ্যাট্রিবিউট চেঞ্জ হতে পারে, অ্যাম্প্লিটিউড চেঞ্জ হতে পারে বা অন্যান্য প্রপার্টি চেঞ্জ হতে পারে, বাট ফেজের যে পার্থক্য, আমার ইনপুট সিগন্যালে যা ছিল ঠিক আউটপুট সিগন্যালে যদি সেম ফেজ পার্থক্য থাকে, তাহলে আমরা ওই সিস্টেমকে বলবো টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম। বাট ফেজ কোনো একটা সিস্টেম যদি ইনপুট সিগন্যালের ফেজ পার্থক্য চেঞ্জ করে দেয়, তার মানে আউটপুট সিগন্যাল যেটা আমরা পাবো সেখানে যদি ফেজ পার্থক্য ডিফারেন্ট পাই, তখন সেই সিস্টেমকে আমরা বলবো টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম। এরপরে আমরা আসি লিনিয়ার এবং নন লিনিয়ার সিস্টেম। লিনিয়ারিটির কিছু প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো যে সিস্টেম ফলো করবে
সেই সিস্টেমকে আমরা বলবো লিনিয়ার সিস্টেম। আর যদি ফলো না করে, যে কোনো একটা প্রপার্টিও যদি ফলো না করে, তাহলে সেই সিস্টেমকে আমরা বলবো নন লিনিয়ার সিস্টেম। যেমন প্রপার্টিগুলো হচ্ছে মূলত দুইটা, একটা হচ্ছে অ্যাডিটিভ প্রপার্টি, একটা হলো স্কেলিং প্রপার্টি। অ্যাডিটিভ প্রপার্টিতে আমরা দেখছি যে সে ইনপুট সিগন্যাল, দুইটা ইনপুট সিগন্যাল যদি x1 এবং x2 হয়, x1 এর করসপন্ডিংয়ে কোনো সিস্টেম যদি y1 আউটপুট দেয়, x2 অফ টি সিগন্যালের করসপন্ডিংয়ে কোনো সিস্টেম যদি y অফ 2t আউটপুট দেয়, তাহলে ওই দুইটা ইনপুট সিগন্যাল যোগ করে যদি সিস্টেমের মধ্যে আমরা ইনসার্ট করতাম, তাহলে তার আউটপুট অবশ্যই সে দিত এই তার ইন্ডিভিজুয়াল যে আউটপুট দিত তাদের যোগফলটাই আউটপুট হিসাবে দিত। তখন সেটাকে আমরা বলছি অ্যাডিটিভ প্রপার্টি। এরপর আসি স্কেলিং প্রপার্টি। কোনো একটা সিগন্যাল যদি x1 এর করসপন্ডিং আউটপুট দেয় y1, x2 অফ টি এর করসপন্ডিং আউটপুট যদি দেয় y2t, তাহলে আমরা যদি যোগ করে, স্কেলিং করে এবং যোগ করে যদি ইনপুট হিসাবে দিতাম, এখানে দেখা যাচ্ছে যে x1টিকে আমরা স্কেলিং করছি একটা স্কেলিং ফ্যাক্টর a দিয়ে, এবং x2 অফ টিকে আমরা স্কেলিং করছি একটা স্কেলিং ফ্যাক্টর b দিয়ে, তাহলে আমরা আউটপুটেও ঠিক একই রকম স্কেলিংই পেতাম। তার মানে আউটপুটে y1 অফ টি যে সিগন্যালটা পেতাম সেটা একটা স্কেলড অবস্থায় পেতাম, এবং সেটা স্কেলিং ফ্যাক্টর হতো যে ইনপুট স্কেলিং ফ্যাক্টর সেটা সেম। ঠিক তেমনি x2 এর ক্ষেত্রেও তাই, y2 এর যে স্কেলিং ফ্যাক্টর পেতাম সেটাও হচ্ছে ইনপুটের যে স্কেলিং ফ্যাক্টর ছিল সেম, এবং তাকে এই দুইটাকে যদি যোগ করে আমি ইনপুট দিতাম, তাহলে ইন্ডিভিজুয়াল আউটপুট যেটা পেতাম তার যোগ করে যা হতো সেটাই আমি আউটপুট হিসাবে পেতাম। তো কোনো একটা সিস্টেম যদি অ্যাডিটিভ এবং স্কেলিং প্রপার্টি উভয়ই যদি ফলো করে, তাহলে আমরা সেই সিস্টেমকে বলবো লিনিয়ার সিস্টেম। বাট কোনো একটা প্রপার্টি যদি ফলো না করে কোনো একটা সিস্টেম, তাহলে সেই সিস্টেমকে আমরা বলবো নন লিনিয়ার সিস্টেম। ঠিক আছে, চ্যাপ্টার 2 মোটামুটি এই পর্যন্ত।